আপনি কি কখনো এই আর্জেন্টিনাকে দেখেছেন? এই আর্জেন্টিনাকে কি বিশ্ববাসী কখনো দেখেছে? ইনফ্যাক্ট কেউই দেখেনি। আমার দেখার তো প্রশ্নই আসে না। আলোচনা করব মিশর এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে এবং সামনের ম্যাচটি নিয়ে, যেটা সুইজারল্যান্ডের সাথে অনুষ্ঠিত হবে, শেষ 8-এর খেলা, কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচের আগে কিছু টেকটিক্যাল বিষয়ে আলোচনা করতে চাই। আমরা যদি আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা নিয়ে আলোচনা করি, টেকটিক্যাল আলোচনা করি, ম্যাচের 2টা পয়েন্টে ভাগ করতে হবে। প্রথম পয়েন্ট শুরু থেকে 78 মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় বাকি 15 মিনিট পর্যন্ত। এই দুটি ভাগে খেলাটাকে বিভক্ত করলেই আমরা আর্জেন্টিনাকে বেছে নিতে পারবো। প্রথম ভাগের দিকটা নিয়ে আলোচনা করি। ম্যাচটি শুরুতে আর্জেন্টিনা 15 মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে এবং আর্জেন্টিনা পরবর্তীতে পেনাল্টি পায় এবং পেনাল্টি কিক মিস করার পরে আর্জেন্টিনার টিমটা পুরোই প্যানিক মোডে চলে যায়। তারপর থেকে আর্জেন্টিনা টিম কি খেলেছে আমার মাথায় আসে না। এখানে টেকনিক্যালি বিশ্লেষণ করার কিছুই নাই। টেকনিক্যালি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই 78 মিনিটে আপনি কিছুই পাবেন না। আর্জেন্টিনা কি খেলেছে তার আগাগোড়া কিছুই নেই। ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে অ্যাটাক, কারো কাছে কোনো ক্লু নেই। লিওনেল মেসি বারবার মিডফিল্ডে আটকে যাচ্ছিলেন। লিওনেল মেসির সেই ড্রিবল পাস আমরা দেখতে পাচ্ছিলাম না। তিনি বারবার মিশরের ডিফেন্স অথবা মিশরের মিডফিল্ডে আটকে যাচ্ছিলেন। আর্জেন্টিনার মিডফিল্ড বারবার বল লুজ করছিল, ট্রানজিশনে বারবার স্লো হচ্ছিল, তার ফলস্বরূপ গোল খেলো। আর্জেন্টিনার ফুল ব্যাকরাও যাচ্ছে তাই খেলে যাচ্ছিল। মানে মিশরের এই যে এক মোহাম্মদ সালার প্রতিটা পাস ডিভাস্টেটিং পাস হয়ে যাচ্ছিল এবং মিশর যে দুটি গোল করেছে কাউন্টার অ্যাটাকে, যদি একটা গোল বাতিল হয়, এই কাউন্টার অ্যাটাক গুলো আমরা দেখতে পাই যে আর্জেন্টিনার ডিফেন্ডাররা কিংবা মিডফিল্ডাররা প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই মিশরের এই কাউন্টার অ্যাটাক গুলি আটকাতে পারছে না। এবং গোলকিপার এমিলিনো মার্টিনেজ কি বলবো, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া তার কাছে কোনো ক্লু ছিল না। এই হচ্ছে প্রথম 78 মিনিট। প্রথম 78 মিনিট আর্জেন্টিনা বিলো এভারেজ ফুটবল খেলেছে। বিশেষ করে মিশরের মতো একটা দলের কাছে আর্জেন্টিনা এভাবে খাবি খেতে পারে, এই ম্যাচটি প্রথম 78 মিনিট না দেখলে বিশ্বাসই হবে না। এবার আসুন আসল চমক। লিওনেল মেসি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। উনি করলেন কি, মিডফিল্ড থেকে সরে রাইট উইংয়ে চলে গেলেন, যেখানটায় তিনি তার আর্লি ডেজে খেলা শুরু করেছিলেন। সেই বিধ্বংসী লিওনেল মেসিকে আমরা দেখেছি তিনি যখন রাইট উইংয়ে খেলতেন তখন আমরা তাকে বিধ্বংসী মেসি রূপে পেয়েছিলাম। বিশ্ববাসীকে তিনি চিনিয়েছিলেন তিনি আসলে কে, তিনি ফুটবলটাকে নিয়ে কি করতে পারেন সেটা আমরা দেখেছিলাম মেসি যখন রাইট উইংয়ে খেলতেন। ঠিক সেই কারণেই মেসি রাইট উইংয়ে চলে গেলেন। এখন মেসি ম্যাচের পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন মেসি বলেছিল, দেখেন মিডফিল্ডে আমি কোনো জায়গা পাচ্ছিলাম না, মিশর একজন মিডফিল্ডার বেশি নিয়ে খেলছিল, মিডফিল্ডটা কম্প্যাক্ট, সাথে ডিফেন্সও কম্প্যাক্ট করা ছিল এবং জায়গা দিচ্ছিল না, তাই আমি ডিসিশন নেই রাইট উইংয়ে চলে যেতে, সেখান থেকে আমি খেলা পরিকল্পনা করি। এবং আমরা দেখেছি যে যেই মেসি রাইট উইং থেকে অপারেট করতেছিল, মানে আর্জেন্টিনার ওই টাইমটাতে উইঙ্গারের সাপোর্ট খুব বেশি প্রয়োজন হচ্ছিল। এই টাইমটাতে ডি মারিয়ার কথা খুব বেশি মনে হচ্ছিল, কিন্তু ডি মারিয়া তো আর আমাদের টিমে নাই। তো মেসি রাইট উইং থেকে অপারেট করা শুরু করলো এবং সেই ক্রসগুলি আমরা দেখতে পাচ্ছিলাম এবং আর্জেন্টিনার প্রথম গোলটাই আসলো মেসির রাইট উইং থেকে ক্রস এবং কুতি রোমেরোর সেই অসাধারণ গোল। কুতি রোমেরো এই ছেলেটার কথা কি বলবো, যত বলবো তত কম হয়ে যাচ্ছে। আগের ম্যাচেও আর্জেন্টিনাকে সেভ করলো, এ ম্যাচেও স্টার্টিং গোলটা শুরু করলো। আর্জেন্টিনা যখন প্রথম গোলটা দিল তখনই মনে হচ্ছিল না এই আর্জেন্টিনার দ্বারা কিছু করা সম্ভব হবে, এবং আর্জেন্টিনা লাস্ট 15 মিনিট যে খেলাটা খেললো, এই ধরনের খেলাই আর্জেন্টিনার কাছ থেকে দেখতে চাই। এবং এই 15 মিনিটেই আর্জেন্টিনা যা করার তা করে দিল। এবং এই 15 মিনিটে মিশর ছাড়া অন্য কোনো দল যদি আর্জেন্টিনার সামনে থাকতো, আর্জেন্টিনা যে ইন্টেন্স নিয়ে খেলেছে, যে স্ট্র্যাটেজিতে খেলেছে, মানে আর্জেন্টিনার একটা প্লেয়ার মনে হয়েছে তাদের ফুসফুস একটা না দুইটা, মাঠের এ মাথা থেকে ও মাথা সমানে দৌড়াচ্ছে, সমানে অ্যাটাক দিচ্ছে, সমানে ইন্টারসেপ্ট করছে। মিশরের প্লেয়ারদের কাছে কোনো বলই আর্জেন্টিনা রাখতে দিচ্ছিল না, মনে হয় জান প্রাণ দিয়ে দিবে এরকম একটা খেলা। এবং আমরা ওদের আগ্রহে ছিলাম, এই বুঝি কিছু হলো। আবারও মেসি রাইট উইং থেকে একটা ক্রস বাড়ালেন, ডিবক্সের মধ্যে ক্রসটা গেল এবং এদিক ওদিক ঘুরে সেই মলিনা অবশ্য ম্যাচে যাচ্ছে তাই খেলেছেন, কিন্তু কাজের কাজটা তিনি করে দিয়েছেন। মেসির কাছে বলটা পাস করে এবং মেসির ভলি, ওই টাইমে এইরকম ভলি 1 সেকেন্ড এদিক সেদিক হলে এই গোলটা মিস হয়ে যেত। এত সুন্দর ভলি, কুল অ্যান্ড ক্লাম ফিনিশ, এবং মেসির ফিনিশের কারণে আর্জেন্টিনা ম্যাচে ফিরলো 2-2। তখন আর আর্জেন্টিনাকে কে পায়? তখন আর্জেন্টিনার শিবিরের প্রতিটা প্লেয়ারের গায়ে যেন
শক্তি, অসুরের শক্তি চলে এলো, মানে কোনো কিছুতেই আর্জেন্টিনাকে আটকানো যাচ্ছে না। এবং তারই ফলশ্রুতিতে তৃতীয় গোলটা ফার্নান্দেজ এই বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্লপ, মানে তার কাছে কোনো মানে এইরকম খেলা আমরা আশা করি নাই, কিন্তু কাজের কাজটি তিনি করে দিলেন। তৃতীয় গোলটি আর্জেন্টিনা হয়ে গেল। তৃতীয় গোলের পরে আর্জেন্টিনা আরেকবার বিপদে পড়তে যাচ্ছিল। ট্রানজিশনে আবার আর্জেন্টিনা ধরা খাচ্ছিল 3 ভার্সেস 1, মানে পিছনে ব্যাকলাইনে পারাদেস এবং গোলকিপার ছাড়া কেউই না। সেই মুহূর্তে পারাদেস এমন একটা ট্যাকেল করলো, ওই মুহূর্তে ট্যাকেলটা এক ন্যানো সেকেন্ডে যদি এদিক সেদিক হতো, হয় রেড কার্ড না হলে গোল। সময়ের অন্যতম সাহসী ডিফেন্সিভ মিডফিল্ডার, তার ওই ট্যাকেলটা কি অ্যাকুরেসির সাথে সে ট্যাকেলটা করলো, বল গেইন করে আবার ট্রানজিশন নিয়ে আর্জেন্টিনাকে নিয়ে আসলো। এটাই হচ্ছে লাস্ট 15 মিনিটের আর্জেন্টিনা। এই আর্জেন্টিনাকে আগে কখনো দেখেছেন? না, এই আর্জেন্টিনাকে আমরা আগে কখনো দেখিনি। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে যখন আর্জেন্টিনার খেলা দেখতাম, তখন আর্জেন্টিনা পিছিয়ে পড়লে আর কামব্যাক করতে পারতো না, স্বাভাবিকভাবে ম্যাচটা হেরে যেত। ইভেন 2022 সালেও সৌদি আরবের সাথে ম্যাচটি পিছিয়ে পড়ে আর্জেন্টিনা আর কামব্যাক করতে পারেনি। বাকি সব ম্যাচ আর্জেন্টিনা এগিয়ে থেকেই জিতেছে। ফ্রান্সের সাথেও ফাইনালে আর্জেন্টিনার প্রতিটা সময় ফ্রান্স থেকে এগিয়ে ছিল, তারপর পেনাল্টি কিকে আর্জেন্টিনা জিতলো। কিন্তু এই ম্যাচটিতে, মিশরের বিপক্ষে ম্যাচটিতে, আমরা আর্জেন্টিনাকে নতুন ভাবে আবিষ্কার করলাম, বিশেষ করে লাস্ট 15 মিনিটে আর্জেন্টিনা এরকম কামব্যাক দিবে, এটা বিশ্বকাপের ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। আমার মনে হয় বিশ্বকাপের ইতিহাসে কোনো টিম 2-0 পিছিয়ে থেকে 79 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে এভাবেও 3-2 কামব্যাক করা যায়, আর্জেন্টিনাই দেখিয়ে দিয়েছে এবং বিশ্ববাসীকে এক অবিস্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। এবং আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি, তারা কখনো এই ম্যাচটির কথা ভুলতে পারবো না। যদিও ম্যাচটিতে আর্জেন্টিনার অনেক ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, আর্জেন্টিনা যাচ্ছে তাই খেলেছে, বাজে খেলেছে, কিন্তু লাস্ট 15 মিনিটস এই জন্য অন্য আর্জেন্টিনা, এক হাইব্রিড আর্জেন্টিনা, এক ইন্টেন্সিটি আর্জেন্টিনা, এই ধরনের খেলাই আমরা দেখতে চাই। কোচ লিওনেল স্কলোনির কথা কি বলবো, উনি ওনার টেকটিক্যাল ডিসিশন থেকে সরে আসেননি, সেই ঘুরে ফিরে পুরানো একাদশ তিনি খেলিয়েছেন। যখন উইঙ্গারের দরকার ছিল তখন তিনি সিমিওনে, তারপরে বার্কোর মতো স্পিডি খেলোয়াড় ব্যবহার করেননি। মেসি এবং আর্জেন্টিনার আর যারা প্লেয়ার আছে, তাদের সাহসী সিদ্ধান্ত, সাহসী খেলার কারণেই আর্জেন্টিনা এভাবে ম্যাচে ফিরে এসেছে এবং খেলাটি জিতে নিয়েছে। আসেন কোয়ার্টার ফাইনাল, সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার খেলা। এই কোয়ার্টার ফাইনালে কি হতে চলেছে? সুইজারল্যান্ড একটি গোছানো টিম, একটি ভালো টিম, ইউরোপিয়ান, একটি হাই টেকনিক্যাল টিম। 2014 সালে যদিও এই সুইজারল্যান্ডকে আর্জেন্টিনা হারিয়েছিল, কিন্তু সেটা এখন অতীত। এরা কাউন্টার প্রেসিং, হাই প্রেসিং, ইন্টেন্সিটি নিয়ে খেলতে পারে। এই সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার আরেকটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। এই পরীক্ষায় কি আর্জেন্টিনা পাশ করবে? আমার মনে হয় আর্জেন্টিনা এখন যে মেন্টালিটি গ্রো করেছে, পিছিয়ে পড়লে আমার মনে হয় আর্জেন্টিনার সমস্যা নেই। আর্জেন্টিনা জানে কিভাবে খেলতে হয়, কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে রূপকথার গল্প লিখতে হয়। তাই আর্জেন্টিনা থেকে আরেকটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা আশা করতেই পারি। তবে আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটি আর্জেন্টিনা কনভিনসিংলি, ইজিলি উইন করে আসবে এবং আর্জেন্টিনা তার আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নেবে এবং ফার বেটার খেলবে বলে আমার মনে হয়। এই দুইটা, কেপ ভার্দে এবং মিশরের সাথে যেরকম টাইট ম্যাচ হয়েছে, এই ম্যাচটি আমার মনে হয় এত টাইট হওয়ার কথা না। তারপরেও ফুটবল খেলা কিছু বলা যায় না। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।